সচিন টেন্ডুলকার আমরা যখন খেলছি তখন 6-এর পর 6 মারছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে। পারবে আমাদের মাঠে খেলতে? পারবেই না, ভয় পাবে। 6 মারতেই ভয় পাবে, কারণ 6 মারলে আউট। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। মানে এদের দুজনের ব্লগিং দেখে আমি এদের সঙ্গে আলাপ করেছিলাম, আমার ভীষণ ভালো লাগে। কাগজ ওই ওদের খাতাগুলো দিয়ে দাও, ওদের খাতাগুলো দিয়ে দাও প্রত্যেকের কাছে। মোবাইল মোবাইল আচ্ছা আচ্ছা। এখানে কোনো পাউন্সের ব্যাপার আছে? ব্যাপারের সঙ্গে অনেকে ওয়াকিং ওভার করে। এটা ঠিক কালারের দেখো। থ্যাংক ইউ শ্রীতম আমাকে ইনভাইট করার জন্য। শামসিল থ্যাংক ইউ, অসাধারণ পারফরমেন্স। আরও একবার আমি তো মানে এদের দুজনের ব্লগিং দেখে আমি এদের সঙ্গে আলাপ করেছিলাম, আমার ভীষণ ভালো লাগে। শ্রীতম যে ধরনের ব্লগিং করে, তারপরে তো ওর আসল গুণ তো ওর ছবি। ওর মতন ট্যালেন্টেড আর্টিস্ট ছবি আঁকে এরকম আমি খুব কম দেখেছি। ইজ এ রেয়ার ট্যালেন্ট দেয়ার। আর শামসিল ম্যাথমেটিশিয়ান, খুব অঙ্ক করে লোকের পিছনে বাঁশ দেয়, লোককে নিয়ে ব্লগিং করে, রোস্ট করে, সুন্দর করে মিষ্টি করে রোস্ট করে, অঙ্ক কষে। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসছে আসছে আসছে, একটা জোরে হাততালি নিয়ে জোরে হাততালি নিয়ে ডাকবো হাসির জন্য বিখ্যাত আমিনা শামসুল। এসো এসো। বাহ, খুব সুন্দর। প্রথমে তো আমি দেখতে পাচ্ছি সুদীপ দা আর শ্রীতমকে, দুজনকে যদি একসাথে রাখা যায় একই ফ্রেমে, আমরা কিছু শিখতে পারি যে এক্সারসাইজ করলে কতটা ফিট হওয়া যায়। একজনকে দেখলে আমরা বুঝতে পারি। আরেকজন সুদীপ দা। আচ্ছা, আমি দেখেছি মানে ছোটবেলায় সবার একটা স্বপ্ন থাকে যে আমি এটা হব বড় হয়ে। সবারই তো কিছু না কিছু স্বপ্ন ছিল। তারপরে মানুষ যেটা হয়েছে আর যেটা স্বপ্ন ছিল তার মধ্যে মাঝে মাঝে আকাশ পাতাল পার্থক্য থাকা যায়। আকাশ পাতাল পার্থক্য। যেমন ছোটবেলায় সিরিয়াসলি আমার স্বপ্ন ছিল আমি ক্রিকেটার হব, সবার মতো। মানে ওরকম নয় যে কোনো বড় টিমের হয়ে খেলতে হবে, মিনিমাম একটা মানে ইন্ডিয়ান টিমের হয়ে খেললেও হবে, এরকম একটা ছিল। আমি প্রচণ্ড কনফিডেন্ট ছিলাম যে 2টো রঞ্জি ম্যাচ খেলবো, তারপরেই দেশের হয়ে খেলা শুরু করে দেবো। কারণ আমি চাইতাম যে আমার মতো প্রতিভা যত তাড়াতাড়ি সম্ভব দেশের কাজে লাগুক। এটা আমার ইচ্ছে ছিল যে তাড়াতাড়ি প্রতিভাটা মানে রঞ্জি খেলে না নষ্ট হয়ে যায়। আর আমার ইচ্ছে ছিল আমি মানে অস্ট্রেলিয়ার মাটিতে ডেবিউ করব, এরকম একটা ব্যাপার ছিল। অস্ট্রেলিয়ার মাটিতে ডেবিউ করলে কী হবে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম ইন্ডিয়ান প্লেয়াররা বাউন্স খেলতে পারছিল না, সচিন এরা সব। তাই আমি বলছি না, আমাকেই খেলতে হবে। ছোটোবেলা থেকে আমার এরকম একটা ছিল। কিন্তু ছোটোবেলায় যখন কেউ অভাব দেখে না চোখের সামনে, তার স্বপ্ন অধরাই থেকে যায়। আমার ট্যালেন্টের অভাব ছিল, তাই আমি কন্টিনিউ করতে পারিনি। কিন্তু প্যাশনেট প্রচণ্ড ছিল। আমার এখনো মনে আছে আমি মাঠের মাঝখানে ঘুমোতাম, সিরিয়াসলি। কেননা বাড়িটা আমার মাঠের মাঝখানে ছিল। এখানে ঠিক ব্যাটসম্যান ব্যাট করতো, আর আমাদের বাড়িটা ঠিক এরকম মানে শর্ট ফাইন লাগে বাবা বাড়ি বানিয়েছিল। আমাদের বাড়িতে বল লাগলে 2 রান ছিল, আর বাড়ির ভেতরে বল গিয়ে বাবার গায়ে লাগলে 3 রান। এই নিয়মটা মা বানিয়েছিল, প্রচণ্ড প্যাশনেট। আর বাড়ির বাইরে আমাদের কেউ জুতো রাখতো না, কেননা জুতো রাখলে আমরা ওটা দিয়ে বাউন্ডারি বানিয়ে দিতাম। সবাই আমরা জুতো দিয়েই বাউন্ডারি বানিয়েছি। আর জুতো দিয়ে বাউন্ডারি বানলে কি হয়, বাউন্ডারি ফ্লেক্সিবল হয়, নিজের ইচ্ছে মতো বাড়ানো কমানো যায়। একবার 1 বলে 4 রান বাকি ছিল, আমার বন্ধুরা জুতো নিয়ে বাড়ি চলে গেছিল।
রিলেটিভরাও আসতো, একটা রিলেটিভ এসেছিল অ্যাডিডাসের শু পরে বাইরে রেখে দিয়ে চলে যায়, জানতো না তখন যে আমাদের থার্ড ম্যানের জুতো এখনো বাউন্ডারি বানানো হয়, আমরা ওটা থার্ড ম্যানে রেখে দিই, দূর থেকে ফোর্থ ম্যান দেখে ওটা নিয়ে চলে যায় অন্য গ্রাম থেকে এসে, তারপর বাবা ফিফথ ম্যান হয়ে প্রচণ্ড খেলায়। তো এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আমি একটা দেখেছি যে আমরা যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি না, আমরা যে চ্যালেঞ্জ নিয়েছি মাঠের মধ্যে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো ইন্টারন্যাশনাল প্লেয়ার ওরকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়নি। অসম্ভব ব্যাপার। সচিন টেন্ডুলকার আমরা যখন খেলছি তখন 6-এর পর 6 মারছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, পারবে আমাদের মাঠে খেলতে? পারবেই না, ভয় পাবে। 6 মারতেই ভয় পাবে, কারণ 6 মারলে আউট। সৌরভ গাঙ্গুলিকে অফে বল দিলে নাকি, যে কোনো অফে বল দিলে, এদিক থেকে অফে বল দিলেই 4 মেরে, গ্যাপ খুঁজে 4 মেরে দেবে। অসম্ভব, আমাদের মাঠে পারবেই না। অফেই বল দেবো, মেরে দেখা, কেন অফে বাড়ি লাগলে 2, নিয়মই নেই, 4 মেরে দেবে। রাহুল দ্রাবিড় লেট কাট করে স্লিপের পাশ থেকে পেছন থেকে 4 মেরে দিত। সাহস থাকলে আমাদের মাঠে এসে মেরে দেখা, পেছনে পুকুর, যে মারবে সে আনবে। অনেক নিয়ম। সেওয়াগ প্রথম বলে 4-6 দিয়ে স্টার্ট করত, কোনো আইডিয়াই নেই, ফার্স্ট বল ট্রায়াল বল। তো মানে নিয়ম জানার জন্য যথারীতি চর্চায় থাকতে হতো আমাদের পাড়াতে। পাড়ার খেলাতে নিয়ম জানার জন্য চর্চায় থাকতে হতো। একদিন না এলে নিয়ম চেঞ্জ, কালকে এখানে লাগলে 2, পরের দিন 3, তুমি আসনি তোমার ব্যাপার। কি করে ক্রিকেটার তৈরি হবে আমাদের পাড়াতে? আমাদের পাড়ার সব থেকে যে ভালো ক্রিকেটার সেই একমাত্র এখনো মাঠের সঙ্গে যুক্ত আছে, তা আবার ইডেন গার্ডেন্সে লজেন্স বিক্রি করে। কি হয় ব্যাপারটা, মানে কি করে ক্রিকেটার হবে? মানে খেলার থেকে বেশি ঝগড়া চলতো পাড়ার মাঠে, বেশি ঝগড়া, মানে খেলার থেকে বেশি ঝগড়া। এক একদিন ঝগড়া করে বাড়ি চলে গেছি আমরা, মনে পড়েছে আজকে তো খেলাই হয়নি। এক একজন ওটাকেই খেলা ভাবতো, এক একজন ভাবতো যে আমাদের রানটাকে না বাড়াতে হবে যাতে ওরা না বুঝতে পারে। ওরা ভাবছে ওরা এই খেলায় মেতে থাকতো, হঠাৎ খেলা হচ্ছে, সবকিছু ঠিকঠাক চলছে, একজন জিজ্ঞেস করবে যে কত রান, 65, কি করে হলো হিসেব দেখা, বাস। এবার কেউ আর ক্রিকেটার নয়, সব হিসেব দেখাচ্ছে, সব ম্যাথমেটিশিয়ান। ক্রিকেটার থেকে ম্যাথমেটিশিয়ানে চেঞ্জ হয়ে যেত। আমার একটা বন্ধু খুদি, মানে অঙ্কে এত খারাপ, ও ওখানে অঙ্ক করছে, হিসেব দেখাচ্ছে, মানে ও অঙ্কে এত খারাপ, আমি কি বলবো। মানে নর্মালি কি হয়, যারা অঙ্কে খারাপ হয় তারা অঙ্ক টিচারকে দেখলে ভয় লুকিয়ে যায়। খুদি অঙ্কে এত খারাপ ছিল, অঙ্কের টিচারকে দেখলে ভয় লুকিয়ে যায়, সেও হিসেব দেখাচ্ছে। আরেকটা কি থাকে না, ট্রেন্ড থাকে একটা, মানে যে প্লেয়াররা যখন থাকে না তারা উৎসাহ দেয় ফিল্ডারদের, আবার ইংলিশে কাম অন ম্যান, কাম অন, ওয়েল বোলিং ম্যান, ওয়েল বোলিং, নেভার গিভ আপ গাইস, নেভার। আমার পাশ থেকে একজন, ওয়ান্স দেয়ার ওয়াজ আ থার্স্টি ক্রো গাইস। এটা কি না, সবাই বলছে, আমি একটু বলে দিলাম আর প্যাশন। আর পাড়ার ক্রিকেটারদের, পাড়ার এমন কিছু ব্যাটসম্যান আছে যারা এখনো মানতেই চাইছে না যে নিজের দোষে আউট হওয়া যায়, সারা জীবন খেলছে, মানতেই চাইছে না, পরিষ্কার বোল্ড হয়ে গেছে, আমি দেখিনি বল করে দিয়েছে, এটা একটা রিজন। এরকম পিচে আমাকে কে খেলবে, বল বসে যাচ্ছে উঠে যাচ্ছে, আমি খেলবো না, এটা একটা রিজন। আর সব থেকে বড় অজুহাত ব্যাট, আউট হওয়ার পর ব্যাটের দিকে তাকানো, পরিষ্কার বোল্ড হয়ে। আমার একটা বন্ধু হিট উইকেট হয়ে ব্যাটের দিকে তাকাচ্ছে, আমি বলি এটাতে ব্যাটের কি দোষ? বলছে না, ব্যাটটা একটু লম্বা ছিল। আর খেলা চলতো পুরো পরিষ্কার খেলা চলছে, কেউ বাড়ি যাচ্ছে না, সন্ধ্যা হয়ে যেত, কেউ বাড়ি যেত না, কেন বাড়ি গেলে পড়তে বসতে হবে। কেউ বাড়ি, মানে এত অন্ধকার হয়ে গেছে যে বল দেখা যাচ্ছে না তা নয়, বোলারকেই দেখা যাচ্ছে না। আম্পায়ার ব্যাটসম্যানের সামনে দাঁড়িয়ে আম্পায়ারিং করছে, বোলার বল করে নিয়ে আম্পায়ার আউট, ব্যাটসম্যান যাচ্ছেও না, বলছে আমি আম্পায়ারকেই দেখতে পাইনি। যতক্ষণ না কারো বাবা আসতো কেউ যেতই না ওখান থেকে। আমাদের একটা ছেলে ছিল মিঠুন, ওর বাবা ছুটে আসতো, মিঠুন ওর বাবাকে দেখে, মিঠুন ছুটছে, বাবাকে বাম দিক কাটিয়ে ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ডান দিক কাটিয়ে বাম দিক দিয়ে। তখন সবাই ভুলে গেছে যে খেলা চলছে, সবাই মিঠুনকে সাপোর্ট করছে, ওদিক দিয়ে বেরিয়ে যা, সবাই ভুলে গেছে ওদিক দিয়ে যা। মিঠুনের বাবাও ভুলে গেছে। একদিন আমাকে ধরে ছেড়ে দিয়ে বলছে, এবার তুমি বুড়ি। একদিন তো উইকেট তুলে নিয়েছে মিঠুনের বাবা, মারবে বলে, কেউ আর ছুটে পালাচ্ছে না, হিট উইকেট। আমাকে অনেকে দিদি নাম্বার 1-এ যারা দেখেছেন তাদের কাছে ক্ষমা চাইছি। 4টে টিম ছিল, 5th হয়েছিলাম।
মানে জঘন্য পারফরমেন্স, মানে এত জঘন্য পারফরমেন্স, মানে কন্ট্রোল রুম থেকে আওয়াজ এসছে, আমি আর আমার বউ গেছিলাম, কন্ট্রোল রুম থেকে বলছে দুটোকে বের করে দে তো। আমার ওখানেই মাথা গরম হয়ে গেছে, কারণ দুটোকে বলেছে না। আমি বললাম, এই আমি কি বললাম? মানে সে মারাত্মক বাজে পারফরমেন্স ছিল আর কি। প্রথমে তো আমাকে ফোন করে বলছে, আমি বললাম আমি দিদি নাম্বার 1 শুনেছি, কিন্তু আমি তো নিয়ম টিয়ম জানি না। বলছে তুমি তোমার বউকে জিজ্ঞেস করো না, ও জানে ঠিক। আমি জিজ্ঞেস করলাম, তারপর দেখলাম আমিই বেশি জানি। বলছে যে একজন গেছিল, বলছে যে প্রচন্ড গিফট দেয় ওখানে, গাড়ি ভাড়া করে নিস। আমি বলে দিচ্ছি, অনেকে হয়তো যাবেন, ওরা বলে যে গাড়ি আপনারা ভাড়া নিজের দায়িত্বে নিয়ে যান। তো আমি ভাবলাম যে না, আমি তো ফার্স্ট তো হবো, বড় জোর সেকেন্ড হতে পারি, তো আমি গাড়ি ভাড়া করে নিয়েছি। তারপর বিকেলে আমাকে গাড়ির মালিক কল করেছে যে দাদা বড় গাড়ি পাঠাবো না ছোট? আমি বললাম কোনো গাড়ি পাঠানোর দরকার নেই, পকেটে ধরে গেছে। 1 কেজি লাল বাবা রাইস দিয়েছে। আমি জি বাংলাতে গেছি না রেশন তুলতে গেছি ওখানে। আমি তো ওদেরকে বললাম যে ডাল দিয়ে দাও, খিচুড়ি হয়ে যেত বাড়িতে গিয়ে আর কি। বলছে না, এটাই নিয়ে যাও। আর এদিকে আমার পাড়াতে বন্ধুরা দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, দাদা আসবে গিফট বয়ে নিয়ে যাবে। এত আশা, যেন আমি মানে অলিম্পিকে গেছি দিদি নম্বর 1 খেলতে। আমি বলছি না, মান সম্মানের ব্যাপার আছে, আমাকে বাজার কিছু করে নিতে হবে। আমি বাজার করে নিয়েছি রাস্তায়। মা আশা করে বসে আছে, মা তো দেখে অবাক, বলে দিদি নম্বরে মানে আলু পালং শাক দিচ্ছে। আমি বলে আরে তুমি বলো, রচনা অনেক ভালো, রান্না করতে বসে গেছিল। আমি বললাম না না, ঠিক বাড়িতে গিয়ে খেয়ে নেবো। এখনো লাল বাবা রাইসটা এখনো আছে বাড়িতে, কোনো রিলেটিভ এলে মা এখনো দিচ্ছে লাল বাবা রাইসটা, একটু একটু করে দেয়, দিয়ে বলে যে এই যে খাচ্ছে। আমার ছেলে গেছিল জি বাংলাতে, ওকে দিয়েছিল। রিলেটিভরা অবাক হয়ে যায় যে কি বাড়িতে এসেছি, বাপরে বাপ। আমরা চাল কিনতে বাজারে যাই, এই জি বাংলায় যাচ্ছে। সত্যি জীবন মানেই জি বাংলা। এটা আরেকটা শেষ। কোনটা? পুলিশ কেউ নেই তো এখানে? পুলিশ না, প্রথমে পুলিশ বলে আমি নেই, তারপরে এসব যোগ করার পরে আমি ছিলাম, এরকম বেরোয়। পুলিশ আমি একটা জিনিস দেখেছি যে যখন গাড়ি ধরে পুলিশ, যখন বাইক ধরে আর যখন কার ধরে, দুজনের স্বভাব আলাদা থাকে। কার ধরে রেসপেক্টের সঙ্গে তাদের, মানে কারের ড্রাইভারকে, দাদা না আপনাকে একটু টিকিটটা খুলতে হবে। কিছু না, কেন খুলবে? না কিছু করার নেই স্যার, আমাদের অর্ডার আছে। আর বাইকওয়ালাকে দেখেছেন, কোনো মান সম্মান নেই। আর মান সম্মান দেবে কেন? কনফিডেন্স লেভেল একটা জায়গাতে, পুরো পুলিশ বাইক ধরে এরকম পুরো এক জায়গায় থাকে, সব বাইকের মালিক, ওদেরই বাইক, ওদের এক্সপ্রেশন, মানে একটু মুখে কনফিডেন্স নেই, দেখে মনে হবে যেন ও চুরির বাইক, ওদের বাইক নয়, এরকম দাঁড়িয়ে আছে স্যার। আর যে কোয়েশ্চেন করে ওটাই উত্তর দেয়। হেলমেট কেন পরেনি জিজ্ঞেস করছে, হেলমেট পরেননি কেন? পরা হয়নি। লাইসেন্স কোথায়? আনা হয়নি। আর এই অভ্যাসটা আমাদের ছোটবেলা থেকেই থাকে। আমাদের টিচারের সামনে আমরা বলি পড়া করে আসিসনি কেন? স্যার পড়া হয়নি। কনফিডেন্স লেভেলই ওরকম থাকে। আরেকটা থাকে, পুলিশের সামনে সবাই যে যার অজুহাত দিতে থাকে যে কেন আমি হেলমেট পরিনি। কোনো লজিক নেই, কোনো লজিক নেই যে কারণগুলো দেয়। হেলমেট পরেননি কেন? লাইসেন্স নেই কেন? একটা কমন, স্যার স্টুডেন্ট তো কালকে পরীক্ষা। পুলিশ বলে সবার ড্রাইভিং লাইসেন্স, আর ড্রাইভিং লাইসেন্স আর অ্যাডমিট কার্ড দুটোই চেক করে। এক একজনের পড়াই শেষ হচ্ছে না। আমার একটা বন্ধুর বয়স 35, দেখলে মনে হয় 135, সেও এখনো বলছে আমি স্টুডেন্ট। পুলিশ একদিন রেগে গেছে, বলে এদিকে এদিকে, হয় বাইক চালানো শেষ কর, না তো পড়াশোনা শেষ কর। লাস্ট 10 বছর ধরে স্টুডেন্ট, মানে এত মানে ও বুড়ো হয়ে গেছে, মানে দেখলে মনে হয় একই জন্মেই ওর পুনর্জন্ম আর আবার জন্মেছে ও। মানে চুল পেকে আবার কালো হচ্ছে, এরকম বয়স। আর আমি দেখেছি মানে কোনো বাচ্চারা নেই, প্রথমে বলে দিই সিগারেট খাওয়া উচিত নয়, কারণ সিগারেট নিয়ে যোগ করবো তো। সিগারেট আমি দেখেছি যে কলেজ লাইফে যখন কেউ মেস লাইফ কাটিয়ে নেয় না, আমি কিছু বন্ধু দেখেছি, সো কল্ড বন্ধু, যারা মানে তুমি যখন পড়াশুনো করছো, ভাবছো না আমাকে লাইফে কিছু করতে হবে, সবাই পড়াশুনো করছে, সেই সময় কিছু বন্ধু এসে বলবে চল ভাই বাইরে যাই কি একটু সিগারেট খেয়ে আসি। এরা আসল বন্ধু নয়। আসল বন্ধু তাকে বলে যে সিগারেট নিয়ে আস। আমি 3rd ইয়ার পর্যন্ত সত্যি খেতাম না, আর
তারপরে কি হয়ে গেলো জানি না, 4th ইয়ারে কাউকে দিতাম না, তারা যে না আমি পুরোটা খাবো। আর আমাকে এই কাজে উদ্বুদ্ধ করেন আমার বন্ধু শ্রদ্ধেয় সুমন মহাশয়। এক একজন থাকে যে যখন নিজে সিগারেট খাচ্ছে, ও চায় যে যে বন্ধুগুলো খায় না ওদেরকেও যাতে সিগারেট খাওয়ানো আমি প্র্যাকটিস করাতে পারি। মানে সুমন এত সিগারেট খেতো, আমি একবার হিসেব করেছিলাম যে প্রত্যেক সিগারেটে যদি 20 মিনিট করে কমে আয়ু থেকে, ওর কতদিন বাঁচা উচিত। দেখলাম ওর জন্মের 5 বছর আগে মরে যাওয়া উচিত ছিল। মানে মানে শরীর থেকে ধোঁয়া বেরোতো এরকম এরকম সিগারেট। মানে ও যখন কলেজ পাস করে বেরিয়ে আসছে, আমাদের ওখানকার কলেজের পাশে যত সিগারেট দোকানদার সব কাঁদছে যে আমাদের সংসার চলবে কি করে। এরকম এরকম ওরা চায় যে মানে যখন ধূমপান সম্প্রদায় না সবসময় চায় যে নন স্মোকারদের স্মোকারে কনভার্ট করতে, স্মোক জেহাদ বলে এটাকে। স্মোক জিহাদ। তো ওরা আর ওদের একটা টেকনিক থাকে, পার্টিকুলার টেকনিক থাকে। প্রথমে না জানবে যে খায় না, ইচ্ছে করে গল্প করবে এদিকে, হ্যাঁ তারপরে যা হলো আবার রাজনীতির ব্যাপারটা না আমি খাই না, ও আচ্ছা সরি 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 খাবে। আমি 3 বছর এরকম করেছি। 4th ইয়ারে গিয়ে 4th ইয়ারে কেঁদে ফেলেছে আমার সামনে, এটাই তো লাস্ট বছর রে পাগলা, এরপরে তো সব শেষ হয়ে যাবে, এটাই এনজয় করার লাস্ট বছর, সিগারেট খা। চোখ থেকে জল, আমি ভাবলাম কেঁদে না ফেলে, আমি বললাম না আমি কেমন টাইপের বন্ধু যে সিগারেট খেয়ে একটা বন্ধুর চোখের জল থামাতে পারছি না। আমি সিগারেট খাবো। এবার প্রথমে সিগারেট খেলে কি হয়, কাশি হয়, সিস্টেমে যেটা হচ্ছে। হ্যাঁ তো কাশি হয়, প্রথমে আমি কেসে ফেললাম, সঙ্গে সঙ্গে যারা স্মোকার বন্ধু মোটিভেট করার জন্য, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি, এরকম হয়, খুবই স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক, ভেঙে পড়ার কিচ্ছু নেই, এরকম হয়, ফার্স্ট টাইম হয়। আমি সামনে দেখি আরেকজন বন্ধু এসে বলছে আসান হ্যাঁ, আরেকজন গান করছে উই শ্যাল ওভারকাম। আমি বললাম কি হয়েছে, খাচ্ছি, তারপরে খেলাম, তারপরে আর কোনো কাশি হয়নি। ওটাই আমার জীবনের প্রথম সাকসেস। তারপর পেছনে ফিরে তাকাতে হয়। নমস্কার, আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ। আমাদের পক্ষ থেকে ছোট্ট একটু তোমার জন্য একটু জোরে হাততালি হোক সবাই মিলে। দাদা আমাদের একবারে বাড়ির মতোই হয়ে গেছে এবং সেই সঙ্গে সঙ্গেই একটা ছোট্ট মেমেন্টো। হ্যাঁ থ্যাংক ইউ। আমাদের এত সুন্দর করে সময় কাটানোর জন্য একটু জোরে হাততালি হোক অনির্বাণদার জন্য। এত সুন্দর গান শোনালেন এবং সেই সঙ্গেই এত সুন্দর একটা দিন উপহার দিচ্ছে। বছর সবাই বলে তারপর আর পাত্তা পাওয়া যায় না। ওকে সো আজকে সবার পরিচিত আমাদের শামসুলদার হাতে